সকাল 7:30 থেকে আজকে ভিডিওটা আমি স্টার্ট করলাম। অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি, আজকে মেয়ের স্কুল আছে। আমার রান্নাঘরের বাসি কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে অফ ক্যামেরায়। মেয়ের জন্য দুধ জাল দেওয়া হয়ে গেছে, এখানে স্মুদি বানানো হয়ে গেছে, আদার রস খাওয়া হয়ে গেছে, ড্রাই ফ্রুট খাওয়া হয়ে গেছে। তারপর ক্যামেরাটা অন করলাম। জানো, সকাল থেকে এত পরিমাণে ঘাম ঝরছে, এত গরম লাগছে না যে সকাল থেকেই আমার এনার্জি পুরো ডাউন হতে শুরু করলো। এই গরম পড়েছে, ব্যাস আমার এনার্জি একেবারেই চলে গেল। চলো মেয়েকে এবার স্মুদিটা দিয়ে আসি। পরীক্ষা, মাথা ঠান্ডা করে দেবে, আবার টেনশন করবে না। হ্যাঁ, আর জলটা পুরো খাবে। টাটা। সকাল থেকে কি গরম দিচ্ছে, বাপরে বাপ, ঘেমে স্নান হয়ে গেছি জানো। এখন 8টা বাজে, এখনই যদি এই অবস্থা, কি হবে। আজ থেকে মেয়েদের এক্সাম স্টার্ট হলো, মেয়ের এক্সাম স্টার্ট হলো। আমাকে প্রিয়াঙ্কা, আমার এক সাবস্ক্রাইবার বন্ধু, জিজ্ঞাসা করেছিল শর্মিষ্ঠাদি তোমার মাম্পা কোন ক্লাসে পড়ে। মাম্পা ক্লাস 12-এ পড়ে, ঠিক আছে। আজ থেকে ওদের 12-এর অ্যাসেসমেন্ট স্টার্ট হলো। তো আজকে ওদের ফিজিক্স রয়েছে, আর ওর হচ্ছে কম্পিউটার সায়েন্স, বুঝলে। এই হচ্ছে ব্যাপার। তো চলো চাটা খাই, মাথা যন্ত্রণা ছিঁড়িয়ে যাচ্ছে, এই গরম পড়েছে। আমার মাথা যন্ত্রণা, মাইগ্রেনের ব্যথা বেড়ে যাবে জানো, পারা যাচ্ছে না। কাল রাত থেকে মাথা যন্ত্রণা ফেটে যাচ্ছে, তাও আমি ওষুধ না খেয়ে শুয়েছি। অনেক রকমভাবে নিজেকে নিজে, মানে ওই কি বলে না, সেই প্রেশার পয়েন্টে চাপ দিয়ে 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 ওইভাবে করে করে আমি ঘুমিয়েছি। আর এসি চললে না, ওই এসির হাওয়াতে আরও মাথা দপদপ করে, কিন্তু এসি অফ করতেও পারছি না, গরমে তো ভেপসে যাবো না। তো যাই হোক, চলো এবার চাটা খাই। আদা দিয়ে চা হয়েছে, চাটা খেয়ে তারপর গাছের ফুল তুলতে যাব। ফুল তুলে তারপরে সংসারের বাসি আসি যা কাজ আছে সেসব ধরবো, ঠিক আছে। এক খেপ কাজ হয়ে গেছে, কিন্তু অলরেডি এক খেপ যা কাজ করার অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন হচ্ছে মেন কাজ স্টার্ট। চলো, আমার এই পিস লিলির ফুলগুলো দেখো কি সুন্দর দেখতে। এই দেখো, জানো তো পিস লিলি গাছ বাড়িতে রাখা ভীষণ ভালো। দেখেছো, এই একটা, এইটা এখনো খুলিনি। বছরে না এই 2-1 বার হয়, খুব একটা হয় না, 2-1 বার হয়। তাও তো আমি সত্যি কথা ঠিক মতন যত্ন করতে পারি না। ইনডোর প্ল্যান্টে না আবার আলাদা করে যত্ন করতে হয়, পারি না গো আলাদা করে যত্ন করতে। এই দেখো কি সুন্দর দেখতে, দেখেছে, দেখো সাপের মতন জানো। হ্যাঁ, মা গেছে ফুল তুলতে। কোথায়? এই বাবা, ফুল পড়ে গেছে। মা আজকে এত রোদ উঠেছে, আমি বললাম মা তুমি যাও, আমি আর যাবো না, তাহলে রোদে আরো আমার মাইগ্রেনের ব্যথা বাড়বে। কি গো, কত ফুল ফুটলো? 37টা। তুমি আবার কাউন্ট করেছো? ওরে বাবা, দেখি। এটা লাল জবা, অনেক জবা পেয়েছে পুরো একদম। দেখো এরকম একটা বড় ভর্তি হয়ে গেছে, ঝুড়ি, ঝুড়ি না বাটি, অনেক ফুল, অনেক পুরো জবা ভর্তি। দেখো, চলো রেখে দাও। অনুরাধা আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা, আমি জানি না তুমি কি আমাকে এই গাছটার কথা বলছো, এই গাছটা না এই গাছটা, আমি ঠিক জানি না। যদি তুমি এই গাছটার কথা বলো, এইটা কিন্তু আমি নিজের হাতে কাটিং করে বসিয়েছি, ঠিক আছে। মানে মাদার প্ল্যান্টের থেকে কাটিং করে বসিয়েছি আমি। এই গাছটা কিন্তু কিনিনি আমি। এরকম একটা গাছ থেকে আমার যত ঘরে ইনডোর প্ল্যান্ট দেখবে, সব গাছ কিন্তু আমি নিজের হাতে কাটিং করে বসাই। আর এই যে শোপিসগুলো দেখছো, এই শোপিস, এই শোপিস, এইগুলো আমি মিশো থেকে নিয়েছি, ঠিক আছে, বলে দিলাম। কি কিউট দেখতে না, দেখো মেয়েটাকে। ঠিক আছে অনুরাধা, চলো। তো আমাদের পাড়ার পাশে, মানে উল্টো দিকে বাড়িতে একটা ছেলে, মানে বাচ্চা ছেলে, ও ব্যাঙ্গালোর চলে গেল পড়াশোনার জন্য, MBA করতে ব্যাঙ্গালোর গেল। তো গেছিলো প্রায় অনেক দিন হয়ে গেছে, গেছিলো, তারপর ঈদের ছুটিতে এসেছে। তো আজকে দেখো আবার চলে গেল। আর যাচ্ছে যখন আমার এত খারাপ লাগছে, আমারই এত খারাপ লাগছে, তাহলে ভাবো ওর পরিবারের মানুষজন কতটা খারাপ লাগছে। মানে ওর মা বাবার, ছেলেটার মা বাবার মুখটা দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা কষ্ট। মানে মানে বুক ফাটে তো, মুখ ফাটে না, চোখগুলো ছলছল করছে, মুখগুলো এইটুকু হয়ে গেছে। এবার মারা তো কেঁদে ফেলতে পারে, কিন্তু বাবারা তো আর কাঁদতে পারে না, বাবাদের স্ট্রং থাকতেই হয়। তো এখন সত্যি কথা, এখন আমাদের সবারই একটা মাত্র সন্তান, আর একটু বড় হলেই যে যার জায়গায় সেটেল, মানে খুব কম সন্তান তার বাবা মার কাছে এখন থাকে। আমিও জানি যে আমার মেয়ে আজকে
আমার কাছেই রয়েছে, দুদিন পর অন্য জায়গায় সেটেল হতেই পারে, সে পড়াশোনার জন্য কি কর্মক্ষেত্রে কি বিয়ে যে কোনো কিছু, সে অন্য জায়গায় সেটেল হতেই পারে, কেন খুব কম এখন কলকাতায় ছেলেমেয়েরা থাকে। আর সত্যি কথা, কলকাতায় এমন এখন সুযোগ সুবিধা নেই বলতে পারো, নেই। তাও বাইরের যেইটুকু আছে কলকাতাতে কিচ্ছু নেই। আমার ভাই মানে আমার মামাতো ভাই বিগত প্রায় 5-6 বছর ও বাইরে সেটেল, প্রথমে জাপান, তারপর ইউএসএ, এখনও ফ্রান্সে আছে। তো ও আমাকে বলে যে ইন্ডিয়া আসার কোনো স্কোপই নেই, ইন্ডিয়ায় আসলেও তাও ওই ফ্যাঙ্গালোরের দিকে, চেন্নাইয়ের দিকে, কিন্তু কলকাতাতে তো নয়, কারণ কলকাতায় কোনো ফ্যাসিলিটি নেই, কোনো সুযোগ সুবিধা নেই। তো যাই হোক, আমাকেও মানসিকভাবে তৈরি হতে হবে, আমাকেও মানসিকভাবে প্রিপেয়ার হতে হবে যে আমারও এই দিনটা আসবে, সেটা আমাকেও কি বলবো ওভারকাম করতে হবে। জানি না কীভাবে ওভারকাম করব, কিন্তু করতে তো হবেই বলো, নিজেদের জন্য, নিজেদের স্বার্থের জন্য। সন্তানকে তো আর বেঁধে রাখতে পারি না যে না আমার একটা মাত্র সন্তান, আমার একটা মাত্র অবলম্বন, আমি কি করে হাতছাড়া করব, আমাদের কি হবে, এই ভেবে তো আমি ওর ফিউচারটা নষ্ট করতে পারি না। এত কষ্ট করে পড়াচ্ছে ওর বাবা, এই ভাবি আমি আর ও আমার হাজব্যান্ড যখন বসে থাকি না, তখন এসব ভাবি যে ও একদিন না একদিন কোথাও সেটেলড হবে, তখন আমাদের কি হবে। তো যাই হোক, সবারই একটা দিন আসবে, কি আর করা বলো। চলো, আর বসে থেকে লাভ নেই, আর এইসব ভেবে চিন্তেও লাভ নেই। যা হওয়ার পরিস্থিতি ঠিক মানুষকে সব কিছুর জন্য তৈরি রাখে। আর কি বলবো বলো, এখন আর ভেবে কি করব, যা কপালে আছে, যেটা ঘটার সেটা তো ঘটবেই, সে আমি হাজার চেষ্টা করলেও সেটা আমি খণ্ডাতে পারবো না। তার থেকে বরং মেনে নেওয়া ভালো। মায়ের চা খাওয়া হয়ে গেছে, মা প্রচুর গরম গরম চা খায়, কিন্তু আমি তো গরম চা খেতে পারি না। তো এই চা আর মুড়ি খেলাম। সকালবেলা আমার ড্রাই ফ্রুট খাওয়া হয়ে গেছে, জিরের জল খাওয়া হয়ে গেছে, মেয়ে চলেও বেড দুগা করেছে, হাজব্যান্ডও দুগা করলো। এখন একটু 1 কাপ চা খেলাম শান্তি মনে, এইবারে কাজে করবে হাত দিয়ে। এইখানে বসে চা খেতে খেতেই দেখলাম, তাই একটু বসে রইলাম, দেখলাম। চলো, হাতে জল নেই। তো এখানে ভাতটা হচ্ছে হোক, আর এখানে প্রেশারে সেদ্ধ বসেছি, সেদ্ধটা হোক ততক্ষণ। তো বন্ধুরা, আমিও কিন্তু সংসারের ফাঁকে ফাঁকে আমিও না মোটিভেশনাল ভিডিও খুব দেখি, জানো তো। আমি সব ভিডিও দেখি না, কিন্তু যে ভিডিওগুলো আমাকে খুব বেশি মোটিভেট করে, আমাকে খুব বেশি নাড়া দেয়, আমি সেই সব ভিডিও খুব দেখি। আমি ওগুলোতে খুব খুব নিজেকে মোটিভেট করার চেষ্টা করি। তো এরকমই একটা রিল হঠাৎ করে আমার সেই সব চ্যানেলগুলো লাইক করা আছে, পেজগুলো। তো হট করে না আমার একটা রিল, এত সুন্দর একটা কথা আমার চোখের সামনে এলো, যে এত ধ্রুব সত্য কথা, যে কি বলছে দেখো, যে আমরা প্রত্যেকেই যে আমরা বেঁচে আছি, আমরা অনেক সময় ডিমোটিভেট হয়ে যাই যখন ডিপ্রেশনে থাকি। আমরা কি বলি যে এই যে বেঁচে আছি এটাই বোধহয় পাপ করলেই বোধহয় মানুষ বেঁচে থাকে, মরে গেলে মানুষ শান্তি পায়। এটা কিন্তু আমরা বলি, দেখবে রাগের মাথায় বলি, এর থেকে মরে যাওয়া ভালো। কিন্তু বিশ্বাস করো, আমাদের প্রত্যেকটা মানুষকে না, প্রত্যেকটা মানুষ আমাদের নিজের প্রতি নিজের প্রাউড ফিল করা উচিত। তুমি যদি বলো যে কেন প্রাউড ফিল করবে, তখন হচ্ছে দেখো, এই যে আমাদের সারাউন্ডিং যে পরিবেশ পরিস্থিতি, সমাজ, এই যে সংসার, যে সংসারে আমি দাঁড়িয়ে আছি, সেই সংসার, কর্মক্ষেত্র যেখানে মানুষ কাজ করছে, প্রত্যেকটা দিন কিন্তু আমরা লড়াই করে বেঁচে আছি, তাই না? আর যে ভীতু সে তো অন্য পথ অবলম্বন করে, কিন্তু এই লড়াই করে বেঁচে থাকা, সৎ পথে থাকা, ঠিক আছে, আর কি বলবো, সৎ পথে বেঁচে আছি, লড়াই করে বেঁচে আছি, ভালো থাকার চেষ্টা করছি প্রত্যেকটা দিন, এই এত কিছু সহ্য করেও নিজেকে ওভারকাম করে ভালো থাকার চেষ্টা করছি, তাহলে এটা অহংকারের কথা নয় কি বলো? কারণ কর্মক্ষেত্রে সেখানেও আমাদের লড়াই করে আমাদের জায়গাটাকে রাখতে হচ্ছে, সেখানেও পলিটিক্স। সংসার, সেটা তো আরও বড় পলিটিক্স। সংসারেও তুমি ঠিকঠাক থাকতে চাও, তোমাকে পলিটিক্স করতে হবে। তো সব কিছু, সমাজ যেখানে যাবে, পরিবার, সংসার, এভরিথিং, সব কিছু কিন্তু পলিটিক্স একটা। তো যাই হোক, এগুলো শুনতে খারাপ, বাট এগুলো ধ্রুব সত্য কথা। এগুলো যত তাড়াতাড়ি আমরা মানতে পারবো ততই আমাদের পক্ষে ভালো। তো বলছে যদি নিজেকে এখনও গুটিয়ে রাখো, বা নিজের উপর নিজের এখনও যদি উইকনেস দেখাও, যে আমার জীবনে কিছু পারলাম না, এর থেকে মরে যাওয়া ভালো,
এই সেই হাবজি গুবজি, তো বলবো না, আজ থেকে তুমি নিজেকে নিজে প্রাউড ফিল করো যে আমি এত কঠিন পরিস্থিতির মধ্যেও আমি বেঁচে আছি, আমি ভালো থাকার চেষ্টা করছি, আমি সৎ আছি, আমি অনেস্ট আছি, আর আমি সৎ পথে খেটে দুবেলা দুটো খাচ্ছি। তাহলে দেখবে তুমি অনেক শান্তি পাবে। আমি সব সময় বলি না বন্ধুরা, এইরকম মোটিভেশনাল ভিডিওগুলো দেখো। আমার ভিডিও দেখতে তোমাদের বলছি না, এইরকম মোটিভেশনাল ভিডিও দেখো যার থেকে তোমরা মোটিভেট হও, যেখান থেকে তোমরা মানসিক জোর পাও, সেরকম ভিডিও দেখো। ওই কে সোনা কিনলো, কে ফ্ল্যাট কিনলো, কে গাড়ি কিনলো, সেটা দেখে আমার কি হবে? আমি যদি কিনতে না পারি তাহলে কি হবে? আমার সেখানে আমি ডিমোটিভেট হয়ে যাব, আমার সেখানে হিংসা, জেলাসি, ইগো কাজ করবে, বাড়বে। এগুলো কিন্তু দেখলে বাড়ে, দেখবে ও গাড়ি কিনছে, আমি গাড়ি কিনতে পারছি না, ও বাড়ি কিনছে, আমি ফ্ল্যাট কিনতে পারছি না, ও সোনা কিনছে, আমি সোনা কিনতে পারছি না, আমি কবে কিনবো, আমি কবে কিনবো, এতে তোমার মধ্যে থেকে উদ্গ্রীব বাড়বে। এতে তুমি নিজেকে মনোযোগ তোমার আসবে না, কোনো কাজে মনোযোগ আসবে না যতক্ষণ না তুমি ওই জিনিসটা কিনতে পারছো। আদৌ তোমার লাগবে কি লাগবে না তুমি সেটা জানছোও না, যে জিনিসটা আমার কি এখন এই অ্যাট প্রেজেন্ট গাড়ি বাড়ি সোনা দামি দামি ব্র্যান্ডের জামা কাপড় কি লাগবে, বা খুব সুন্দর ঘর সাজানোর দামি জিনিস এটা কি আমার লাগবে, সেটা আমরা ভাবি না। ও যখন কিনেছে তখন আমায় কিনতেই হবে, ওর থেকে দামি জিনিস আমায় কিনতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এইসব না দেখে মোটিভেশনাল ভিডিও দেখো, যেটা তোমার মানসিকভাবে তুমি স্ট্রং থাকো, তুমি পজিটিভ থাকো, আর কিচ্ছু না। তো চলো, আমার এখানে স্মৃতি পড়ে গেছে। আর যখনই আমি ভালো ভালো জিনিস আমি যখন দেখি না, আমি মনে করি যে না, আমি আমার বন্ধুদের সাথেও শেয়ার করি, বন্ধুরা শুনলেও হয়তো মোটিভেশনাল পাবে, তাই না? এখন তো ফেসবুক, এখন তো সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু নেগেটিভিটি, আর কিচ্ছু না। কোনো ভালো জিনিস তো খুব কম ভালো জিনিস দেখা যায়। চলো, আর দেখো আমি না আলু ভাজাটার মধ্যে আলু কেটে তারপরে ভালো করে ধুয়ে আর একটু নুন আর হলুদ আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম, তাহলে খুব ঝরঝরে আর মুচমুচে হয় আলু ভাজাটা। নুন দিলে কি হয়, জলটা বেরিয়ে যায়। গরমের মধ্যে বিশ্বাস করো কথা বলতেও ইচ্ছা করছে না, মনে হচ্ছে কেবল চুপচাপ এক নিঃশ্বাসে কাজকর্ম সেরে তারপরে ঘরে ফ্যানের তলায় গিয়ে বসি। এই রান্নাঘর থেকে কতক্ষণে বেরোবার চেষ্টা করছি জানো। আর এখানে দেখো মা টবে ঘোল করছে, গর্ত করছে। আমার অনেকগুলো গাছ না এখনও পটিং করা হয়নি জানো তো, সেই প্লাস্টিকের এতেই রয়ে গেছে, ব্যাগেই রয়ে গেছে। তো এখন যেহেতু গ্যাসটা জ্বলছে, তো মাকে বললাম মা তুমি এই সময় পটটা মানে হোল করে নাও, তাহলে বিকেলবেলা আমরা গাছগুলোকে রিপোর্ট করে নিতে পারবো। আর এদিকে আমার কিন্তু অফ ক্যামেরায় সব ঘর দোর পরিষ্কার হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারছো। বেডরুমও ক্লিন করা হয়ে গেছে, আর ওই নাইটিটা বার করে রেখেছি কারণ স্নান করতে যাবো, তাই বার করে রেখেছি। তারপরে পুজো করব, সব কিছু একদম টিপটপ করা হয়ে গেছে। এতদিন দেখো বোন আর পিকু ছিল, ঘরটা একদম জমজমাট হয়েছিল জানো তো। আর এখন দেখো বোন চলে গেছে আগের দিন বিকেল বেলা, আমি আর ওগুলো ভিডিও কিছু করিনি, ভালো লাগে না গো। এখনো যখন ও কি আওয়াজ দেখেছো, এখনো যখন ও এসে দিয়ে চলে যায়, এত মনটা খারাপ হয়ে যায় না, ভালো লাগে না। আর আমি সত্যি এবার কোনো ভিডিওই করিনি, কারণ পুরো দিনটা ওর সাথে কাটিয়েছি, গল্প গুজব করেছি। বললাম অনেকবার যে এখন তো ছুটি আছে, থেকে যা। আসলে ওই যে গানের স্যার আসবে, আঁকার স্যার আসবে, তারপর টুকটাক পড়াশোনা তো এখন শুরু করতেই হবে, তাই না? দুদিন পর ওর রেজাল্ট, তো আর কি হবে, ছেলে মেয়ে পড়াশোনা মানে বড় হলে আর থাকাও, বাপের বাড়ি দিদির বাড়ি থাকাও যায় না। তাও তো এখন ছোট আছে বলে থাকতে পারছে,
এরপর যখন পিকু 8-9-এ উঠে যাবে তখন ও আরোই আসতে পারবে না। আমি তো দেখো কোথাও যেতে পারি না, বাপের বাড়ি টাপের বাড়ি যেতে পারি না। বোনে প্রত্যেকবার বোন এসে শুধু বলবে, দিদি তুই 2 দিন আমার বাড়ি থেকে থাকতে পারিস না, 2 দিন আমার বাড়ি থাকতে পারিস না। কি করে থাকবো বলো তো, এতটা দূর তো, মানে এমন কিছু দূর নয় হাওড়া, কিন্তু কি বলতো তা হলো 2 দিন গেল মানে হচ্ছে আমার মেয়ের পড়াশোনা, তারপরে টিউশন, ওর নিজের পড়া, কত কি বলতো, ওই জন্য আর হয় না। আমি বললাম আমার মেয়ে যখন বড় হয়ে যাবে তখন আমি সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াবো, সবার বাড়িতে বাড়িতে যাবো, দেখি কতদিন তোরা রাখতে পারিস। ভালো লাগছে না গো, একদম ঘর ধরে এই এখন শুধু আমি আর মা বলছি, মা এই সময় আমরা গল্প করছি বসে বসে সোফায়, এই করছি সেই করছি, কিভাবে যে 7-8টা দিন হুড় করে কেটে গেল না, মানে বোঝাই যায় না। ওই সবসময় বলি যে ভালো মুহূর্ত বেশিক্ষণ মানে চোখের নিমেষে চলে যায়, আর যত খারাপ মুহূর্ত, যত কষ্টের জীবন দেখবে আস্তে আস্তে মানে এক একটা মিনিট বোধহয় 24 ঘন্টার সমান। আবার হয়তো বলেছে সামার ভ্যাকেশনটা পড়লে আবার এসে থেকে যাস, কিন্তু সামার ভ্যাকেশনে তো পড়া শুরু হয়ে যাবে, কি করে এখন। চলো, ঘর পর সব ফাঁকা। ওই যে কথায় আছে না, আছে মানুষ আছে কাজ, নেই মানুষ নেই কাজ, সেই হয়ে যায় ব্যাপার, জানো তো। ঘরে যখন যদি একটা মানুষও যদি এক্সট্রা থাকে না, দেবে ঘরটা না পুরো রমরম মানে গম গম করে। যেই সেই মানুষটা চলে যায় মনে হয় যেন কি একটা মিসিং, কি একটা মিসিং। আমার এরকম মোটামুটি 2-3 দিন এরকম মানে খুব খারাপ লাগবে, মানে একা একা লাগবে, তারপর আবার আস্তে আস্তে কাজকর্ম করতে করতে ঠিক হয়ে যাবে। আমি বলেছি আবার সামার ভ্যাকেশন পড়লে আবার 7টা দিন এখানে এসে থেকে যাবি। আমি তো যেতে পারি না, ওই জন্য ওকেই মাঝে মাঝে আমার বাড়িতে ডেকে নিই। দেখছো একদম ঝুরঝুরে হয়েছে, একটু গায়ে লাগেনি, দেখো অল্প তেলে ভাজা যায়, এরকম করে করলে দেখবে বেশি তেলও লাগে না। আর এই তো কচুটা, জানি না গলা চুলকাবে কিনা, তা মনে হয় এটাই খাওয়া হয়েছিল না ওটার থেকে, হ্যাঁ আগের বারটা চুলকায়নি, কিন্তু মনে হচ্ছে এটা ভালো, খারাপ হবে না। 4টে ডিমের ঝোল করব, আর ভাতের মধ্যে কুমড়ো সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, ভাবছি কুমড়োটা কি এ দিয়ে ভাজবো, কি বলে আর বড়ি দেবো কুমড়োর মধ্যে, হ্যাঁ বড়ি দেবো না, ঠিক আছে। এই লঙ্কাগুলো আমি কি করেছি, আমি না জেনে একটা গোটা লঙ্কা 4 ভাগ করে চিড়ে তরকারিতে দিয়েছিলাম আগের বারে। ওই কি তরকারি নাম বলছিলাম মা, ডাঁটা, হ্যাঁ ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে যে তরকারি দিয়েছিলাম। ওরে বাপ রে বাপ, কি ঝাল কি ঝাল রে বাবা, আমি আর কোনো কিছুতে দিচ্ছি না বাবা। মানে যারা ঝাল খোর, যারা ঝাল ছাড়া খেতে পারে না, আমি বলবো তারাও খেতে পারবে না। মানে এইগুলোর বোধহয় 10টা-20টার সমান ওই একটা লঙ্কা, আর পুরো ঘি ঘি গন্ধ। মা এটা খুলে দাও না, এটা খুলে দাও না মা, আমার ডান হাতটাকে খুলে দাও, ছাড়ো। আর আমি একদম ডিম দিয়ে না তরকারিটা কষালাম। আমাদের আজান শুরু হয়ে গেল। থানকুনি তো মা, থানকুনি বাটছে, আর এর মধ্যে রসুন দিয়েছে, মাদার খাত ছাড়া এটা রসুন দিয়েছে, কত নিয়ে এসেছে। আমরা সবাই খাই থানকুনি, আমি মা হাজবেন্ড, শুধু মেয়ে খায় না। থানকুনিটা নাকি সপ্তাহে 2-1 দিন খাওয়া খুব ভালো, যাদের পেটের প্রবলেম আছে। আর এদিকে দেখো মোচাটা না 2 দিন ধরে পড়ে আছে, এনেই রেখে দিয়েছে, ছাড়ানোই হয়নি জানো তো। তো ভাবলাম কি আজকে কাজকর্ম হয়ে গেছে, মোচাটাকে ছাড়িয়ে রাখি, তারপরে ফ্রিজে রেখে দিই, তারপর কাল বা পরশু করে নিতে পারবো। আমি সপ্তাহে 1 দিন থোড়, 1 দিন মোচা, আর তোমরা তো জানো আমরা একটু সবজি বেশি খাই, তো এইগুলো আমার মোটামুটি করতেই হয়, কি গরম আর কি শীত। চলে ঘুরতে বাজে 1টা 15, আর আমার এদিকে রান্নাবান্না কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। অনেক একটু একটু জিনিসও না রয়েছে জানো তো, যেমন ধরো মা চাটনিটা বার করবে, এখানে তো এই যে কচু ভাতে আমার মাখা হয়নি, আর এই দেখো এখানে রয়েছে এই যে ডাঁটা কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি একটুখানি রয়েছে,
আর এখানে তো পটল আলু দিয়ে কাতলা মাছ রয়েছে, 1 পিস রয়েছে, সেটা রয়েছে। আর এখানে তো বললাম থানকুনি বাটা রয়েছে। আর এখানে আলু ভাজা রয়েছে, মেয়ের জন্য ডিম সেদ্ধ রয়েছে, এখানে ডাল রয়েছে। চাটনি বার করেছো? আর চাটনি আছে, চাটনিটা যখন খাবো তখন বার করবো। ঠান্ডা ঠান্ডা চাটনি খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা কে কে ভালোবাসো ঠান্ডা চাটনি খেতে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর একটা জিনিস দেখাই, এই দেখো, এই নয়নতারা গাছটা কিনে নিয়ে এসেছি। কালারটা দেখো, এই দেখো, দারুণ কালারটা। এইটা না আমি এখানটায় রেখেছি, কারণ এই নয়নতারাগুলো মাঝে মাঝে এখন বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টির জলে এই নয়নতারা কিন্তু মরে যায়। এগুলো হচ্ছে বিদেশি নয়নতারা, তো ওই জন্য আমি এখানটা বেশ রেখেছি। যখন বৃষ্টি ঝাপটা আসলে আমি সরিয়ে নিতে পারবো। তবে এটাকে পটিং করবো, আজকেই ভাবছি পটিং করে নেবো এটার মধ্যে। আর একটা জিনিস তোমাদের দেখাবো, চলো দাঁড়াও দেখাই, ছাদে চাই দেখাই, দাঁড়াও। দুটো গাছ কিনে নিয়েছি, আগের দিন গেছিলাম তো। বাবা কত, এই দেখো, এই একটা গাছ কিনেছি। এটা হচ্ছে হলুদ করবি, এটা এই যে গাছটা হলুদ করবি গাছ কিনেছি একটা, আর একটা সাদা করবির গাছ কিনেছি। এই যে এই দুটো কিনেছি। হলুদ করবিটা না একদম পাওয়া যায় না, দেখো একদম পেয়েছি, এটা কিনেছি। তো আমি দুটো একটা হলুদ করবির গাছ কিনেছি আর একটা সাদা করবির গাছ কিনেছি। আমার কাছে পিঙ্ক আর লাল এই দুটো তো রয়েছে, তোমরা দেখেছো। তারাও দেখাই, এই দেখো, এটা তো লাল করবি, এই যে এটা তো লাল করবি। আর বোন 2খানা জবা গাছ কিনে নিয়ে গেছে ও শ্বশুরবাড়ির জন্য। ওরও খুব শখ হয়েছে, ও দুটো জবা গাছ কিনে নিয়ে এসেছে। আর মোটামুটি আমি জবা গাছ কিনিনি, কারণ আমার প্রচুর জবা গাছ হয়ে গেছে, আর জবা গাছ কিনবো না। আর জবা গাছ মেনটেন করা খুব টাফ। যাদের বাড়িতে জবা গাছ আছে তারা জানো জবা গাছ মেনটেন করা কতটা টাফ, কারণ জবা গাছে ভীষণ পোকামাকড় লাগে, মিলিবাগ হয়, যে গাছ মরে যায়। ওই জন্য আর আমি জবা গাছ কিনিনি। চলো বন্ধুরা, এখান থেকেই আমি টাটা বাই বাই করে দিলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো। টাটা, লাভ ইউ অল।